আসসালামু আলাইকুম। ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কম ভ্যাট রয়েছে এমন অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে ১৫% আরোপের প্রস্তাব করেছে সংস্থাটি। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ভ্যাট বাড়ালে সাধারণ ভোক্তার উপর নতুন করে ব্যয়ের চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে আলোচনা ছাড়া একতরফা এমন সিদ্ধান্ত নেয়ার ফলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজস্ব আদায়ে আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে হঠাৎ ভ্যাট ও সম্পূরক শুল্ক সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবায় কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি করের তালিকায় রয়েছে পোশাক, হোটেল, রেস্তোরাঁ, ওষুধ ও বিমানের টিকিট সহ ৪৩ ধরনের পণ্য ও সেবা। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত চলমান উচ্চ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অত সেটা দেখে আপনি নজর দেন। দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে যখন হাঁসফাঁস অবস্থা, তখন ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। একটা পানির বোতল আমি দিচ্ছি মনে করেন 1 টাকা ট্যাক্স, যার মাসে 10 লক্ষ টাকা ইনকাম, সেও কিন্তু 1 টাকা ট্যাক্স দিচ্ছে। তাহলে এটা তো বৈষম্য তৈরি হইল। এই জন্য এই করটা খুব নমিনাল রাখা উচিত। দ্রব্যমূল্যের বাজার এমনি ঊর্ধ্বগতি, তার মধ্যে আরও যদি ভ্যাট ধরা হয় তাহলে এটা সবার জন্য আসলে কষ্টকর হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নতুন করে কর আরোপ ভোক্তার উপর চাপ আরও বাড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একটা হতে পারত যে রাজস্ব আদায়টা এরকম ভ্যাট বা যেগুলো ইনডিরেক্ট ট্যাক্স আছে, পরোক্ষ কর, সেগুলোর উপরে না করে যদি আমরা ইনকাম ট্যাক্সেশনের মাধ্যমে যদি করতে পারতাম, তাহলে হয়তো জিনিসটা একটু ফেয়ার হতো। এই জন্যে আমি মনে করি যে শর্ট টু মিডিয়াম টার্মে ইনকাম ট্যাক্সেশনের নেটটাকে বাড়িয়ে হয়তো খুব বেশি আমাদের এই সরকার রাজস্ব বাড়ানোর সুযোগটা কম। কোনো প্রকার আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এর প্রতিবাদে ব্যবসায়ী ঐক্যের ডাক দেওয়ার কথা বলেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনি এত বড় একটা ডিসিশন, ভেরি শেম, যা আমাদের সাথে বসার প্রয়োজন মনে করে নাই। আমরা মনে করি বড় একটা ষড়যন্ত্র চলছে, এই ছোট উদ্যোক্তাদের ধ্বংস করে দিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেওয়া একটা বোধহয় পরিকল্পনা চলছে। যদি জনগণের ক্রয় ক্ষমতা না থাকে তাহলে আমার সেল কমে যাবে। সেল কমে যাবে, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইনভেস্টমেন্ট, এই যে আমাদের কমপ্লায়েন্স, সব কিছু মিলে আসলে এটা তো হতে পারে না। আমরা বসতেছি, ইমিডিয়েটলি 2-1 দিনের মধ্যে আমরা ডিসিশন নিব। আমরা হয়তো সারা বাংলাদেশে ধর্মঘটে যাব হয়তো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সম্প্রতি টঙ্গী ময়দানে হত্যাকাণ্ড ও নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি সাতপন্থীদের সব কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন জোবায়েরপন্থীরা। সকালে কাকরাইল মার্কাজ মসজিদে গত 17 ডিসেম্বর টঙ্গী ময়দানে হামলা ও হত্যার দ্রুত বিচারের দাবি এবং দাওয়াত ও তাবলিগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলন করে একথা জানান জোবায়েরপন্থী তাবলিগ জামায়াতের নেতারা। ওই হত্যাকাণ্ডের সাথে দেশি বিদেশি চক্রের হাত রয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। আর এ দাবি বাস্তবায়নে 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং 25 জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সেই সাথে জানানো হয়, হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি না হলে ওই সম্মেলন থেকে ওলামারাই পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। 2018 ও 2024 সালে টঙ্গীর ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। অস্পষ্টতা, অংশীজনদের সঙ্গে আলাপ না করে ডাটা সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা সহ সবকিছু একসঙ্গে অধ্যাদেশে অন্তর্ভুক্তি এটিকে ঔপনিবেশিক আমলের আইনে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তারা। নিয়ামুল সাদেকের রিপোর্ট। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আইনজীবী, আইন বিশেষজ্ঞ এবং এই আইনে ভুক্তভোগীরা। বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় ভাষাগত পরিবর্তনের মাধ্যমে নতুন অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মনে করেন বক্তারা। সাইবার বুলিং এর কিছু পেয়েছেন? কিচ্ছু নাই। এরপরে ব্যাখ্যা দিলেন, হচ্ছে ব্যাখ্যার মধ্যে সাইবার বুলিং বলতে কি বোঝাবে সেটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দিয়ে তো আর আপনি অফেন্সকে ডিল করতে পারবেন না। জামিনযোগ্য ঘটনা ঘটলেও একটি লাইন জুড়ে দিয়ে হচ্ছে অজামিনযোগ্য একটি ধারা যুক্ত করা হয় যাতে জামিনটা না হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একই পারপাস সার্ভ করেছে, সাইবার সিকিউরিটি অ্যাক্টেরও একই চরিত্র ছিল, সাইবার সুরক্ষা অধ্যাদেশেরও একই চরিত্র। বুলিংটা সাইবার ওয়ার্ল্ডে তারা কিভাবে দেখছেন এই আঙ্গিকগুলো তো পরিষ্কার করাটা প্রয়োজন। শেখ হাসিনা নিয়ে বা অনেককে নিয়ে যে এই যে মিমিক কার্টুন করছি, যে ব্যঙ্গ কার্টুন গুলো করছি, এগুলোর আঙ্গিকে কি শেখ হাসিনা আমাদের নামে এখন হ্যারাসমেন্ট এই আপনার এই আইনের ধারায় আমাদের এখানে মামলা ঠুকে দিতে পারবেন? কমিশনগুলোর বিভিন্ন সদস্যের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় যে ভাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকেন না কেন মতামতের জন্য। বলে যে আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মতামত আমরা আসলে নিব না, ওটা চিফ অ্যাডভাইজার নেবে। তো এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এটা বাস্তবায়ন কি আপনারা করবেন? কে করবে? সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা 8, 25, 26 ধারাগুলো অস্পষ্টতা আছে এবং নিরপরাধ মানুষ হয়রানির শিকার হতে পারে বলে মনে করেন তারা। ডিজিটাল ট্রান্সফরমেশন অথবা ডিজিটাল ডেভেলপমেন্ট, ইনক্লুশন যেটাই বলেন না কেন, সবকিছু কিন্তু এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের সাথে কমপ্লায়েন্স রেখেই অথবা মিল রেখে কিন্তু করা হবে। প্রশ্ন হচ্ছে এই যে ড্রাফটটা করা হলো সেখানে এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের সাথে কি ধরনের মিলগুলো আছে? বড় প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি এটা নিয়ে। তারা কি রক্ষা কবচগুলো চান? তারা কি চান যে মানবাধিকার সুরক্ষা করা হোক, এরকম করে মানুষজনকে রাতারাতি তুলে না নেওয়া হোক? আই থিঙ্ক আমার পরে দিদার বললে উনি সবচেয়ে স্পষ্টভাবে বলতে পারবেন যে এটাতে কেন অন্তর্বর্তীকালীনের সরকারের অবস্থান আমাদের কাছে পরিষ্কার করা উচিত। বক্তাদের অনেকে বলেন এনটিএমসিকে আড়িপাতা ও পুলিশকে ব্যাপক হয়রানির ক্ষমতাও এতে আছে, উপেক্ষিত আন্তর্জাতিক রীতিনীতি। আমরা তো আশা করবই যে আমরা এই নতুন সরকারে যেই আইনগুলি আনি সেগুলি ওই একই সমালোচনায় পড়বে না। Protects human beings, it does not protect religions. সেই জন্য blasphemy is not protected under international human rights law. আপনারা অ্যাকাউন্টেবিলিটির কথা বলছেন, অ্যাকাউন্টেবল টু হোয়াট? The government has to be accountable to the constitution and to the international treaties that it has signed. ডিজিটাল সিকিউরিটি আইনে এর আগের 4000-এর বেশি মামলার আসামির বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। আমাদের এটা আগে বলা হয়নি, বলা উচিত। নিয়ামুল সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আগামী 24 ঘন্টার মধ্যে শীতের অনুভূতি কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশা কম থাকায় সকাল থেকেই ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় দেখা মিলেছে সূর্যের। এতে গত 2 দিনের তুলনায় কমেছে শীতের অনুভূতি। তবে আবহাওয়া অফিস বলছে খুব অল্প সময়ের ব্যবধানে আবারও বাড়বে শীতের তীব্রতা। আগামী 7 কিংবা 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ এলাকায় হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে কমবে তাপমাত্রা। রয়েছে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের তীব্রতা কমলেও ভিন্ন চিত্র উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে। বেশ কয়েকটি জেলায় এখনও দেখা যায়নি সূর্যের। শীতের তীব্রতায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারিদিক। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধি। এক জায়গায় অস্থায়ীভাবে ইলশেগুড়ি বা হালকা বা অতি সামান্য বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের পরে বাংলাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। 9 তারিখ থেকে এই তাপমাত্রা কমা শুরু হবে। এ মাসে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং
2 থেকে 3টি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। সরকার পতন হলেও সড়কে নৈরাজ্য, চাঁদাবাজি এবং দুর্ঘটনা কমেনি বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক। বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র দেখানো হয়নি। দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হতো বলে অভিযোগ করেন তিনি। যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় 2023 সালের তুলনায় 2024 সালে দুর্ঘটনা বেড়েছে 1.54%। গত বছরের তুলনায় বেড়েছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও। সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনও সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত, দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়। যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। পুরো সেতুটি এখন দৃশ্যমান। সেতুর দুই পাশের 13 কিলোমিটার রেল লাইনের কাজও শেষ হয়েছে। 26শে নভেম্বর সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। জানুয়ারি মাসে সেতুটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। দেশের সর্ববৃহৎ যমুনা রেলওয়ে সেতু নির্মিত হয়েছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের যমুনা নদীর বুকে। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মাণ করা হয়েছে এই রেল সেতু। নতুন প্রযুক্তির ব্যবহারে তৈরি হওয়া সেতুটিতে 50টি পিলারের উপর 49টি স্প্যান বসানোর কাজও শেষ হয়েছে। এই সেতুতে স্লিপার ছাড়াও বিশেষ পদ্ধতিতে বসানো হয়েছে রেল ট্রাক। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসেই এটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যারা ব্যবসায়ী আছি তারা আমরা খুব দ্রুত সকালে এখান থেকে যদি রওনা দিই, যমুনা সেতু পার হয়ে আমরা ঢাকায় তাড়াতাড়ি দ্রুত পৌঁছাতে পারি এবং সেখান থেকে আমরা মালামাল ক্রয় করে আবার সিরাজগঞ্জে খুব দ্রুত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। ব্যবসায়ীদের যাতে যত সব সামগ্রী আছে এগুলো যাতে অতি দ্রুত সময়ে এবং অল্প খরচে যাতে পৌঁছানো সম্ভব হয়, সেই কারণে আমরা দাবি করব যে সিরাজগঞ্জে একটি ডিপো, যেহেতু এখানে সিরাজগঞ্জের প্রবেশদ্বার, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার রেল সংযোগ, রেল সেতু, এই বৃহৎ রেল সেতুটার ডিপো যেন সিরাজগঞ্জে হয়, এটি আমাদের দাবি থাকবে। যমুনা রেল সেতুটি চালু হলে ডাবল লাইন দিয়ে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এতে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের গতি বাড়বে। আমাদের এই সেতুর আরেকটা প্যাকেজের কাজ আছে, সিগন্যালিং কাজ। তো সিগন্যালিংটা আমরা আসলে শেষ হতে মার্চ পর্যন্ত লাগবে, বাট সিগন্যালিং কাজের সাথে মূলত ব্রিজে ট্রেন চলাচলের কোনো সাংঘর্ষিক না। যমুনা সেতু দিয়ে 38টি ট্রেন চলাচল করলেও এখন রেল সেতু দিয়ে প্রতিদিন 88টি ট্রেন চলাচল করবে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।